নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত। অবশ্যই আপনি একজন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন। দেবগুরু বৃহস্পতি যখন এই ষষ্ঠ ঘরকে শক্তিশালী করতে শুরু করেছেন, তখন থেকেই কিন্তু আপনার জীবনে একটা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। এক নতুন সূচনার পথে এগিয়ে যাবেন, একাধিক রোজগারের সুযোগ আসবে, কর্মে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। অর্থের ঘরে শুভ দৃষ্টি অনেকভাবে আর্থিক উন্নতি ঘটায়, একটা নতুন পরিচয় কিন্তু আপনার তৈরি হবে, এক সম্মানের চোখে কিন্তু মানুষ আপনাকে দেখবে। এবং এই যে সময়টা, এই সময়টাকেই বলা হচ্ছে আপনার জন্য একটা দুর্দান্ত সময়। শ্রোতা বন্ধুরা, গত এক বছরের মধ্যে এমন কিছু সময় আপনার গেছে যে সময়গুলো আপনার জন্য ভালোভাবে কাটেনি। বিভিন্ন রকম সমস্যা, এই যেমন সন্তান পক্ষ নিয়ে সমস্যা, কিছু মানসিক চাপ, দারুণ আবেগ দিয়ে কোনো সম্পর্ক গড়ে তুলেছিলেন দীর্ঘদিন ধরে, কিন্তু সেখানেও কিছুটা আবেগের ঘাটতি দেখা গেছে। আপনার মধ্যে আবেগ থাকলে কি হবে? আপনি যার প্রতি আপনার নিজের আবেগ প্রদর্শন করেছেন, সেই ব্যক্তিরও আবেগ তো থাকতে হবে। যদি সেটা না হয়, তাহলে শুধুমাত্র এক হাতে তালি তো বাজে না। গত 7 মাসে আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে কিছু বোঝা আপনাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। আপনি এমন কিছু করেননি যার জন্য অপবাদ পাওয়ার কথা, কিন্তু পেয়েছেন। এমন কিছু বিষয়ও আপনাকে সহ্য করতে হয়েছে। তবে আগে যতটা জ্বালাতন আপনি সহ্য করেছেন, যতটা আপনার ক্ষতি করার চেষ্টা হয়েছে, সেই অবস্থা থেকে অনেকটাই উন্নয়ন হয়েছে বলা যায়। কারণ আপনি এখন বুঝে গেছেন যে আসল পথে কিভাবে চলতে হয়, কোন দিকে এগোতে হয়। গত 7 মাসের সময়টা মানসিকভাবে বেশ কিছুটা অস্থির ছিল। আপনি কিছু বিষয়ে বেশ কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। সেটা হোক সম্পর্কের দিক, কাজকর্মের দিক, অর্থের দিক, রোজগারের দিক, কিংবা সামাজিক দিক, যাই হোক না কেন। কিন্তু সময় আসে বদলানোর জন্যই। সময় কখনো একই রকম থাকে না। ওই যে কথাই আছে না, সময় কাহারও সমানো নাহি যায়। ঠিক তেমনি আপনার মন, আপনার ভাগ্যকে নতুন পথে চালিত করতে মাত্র একটা গোচরে একটা বিশাল পরিবর্তন ঘটতে চলেছে আপনার জীবনে। যদিও এই পরিবর্তনকে মহাপরিবর্তন বলা যায় না, তার কারণ এই পরিবর্তনটা দীর্ঘমেয়াদী নয়। তবে এই পরিবর্তনকে যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে এই পরিবর্তন আপনার জন্য মহাপরিবর্তন প্রমাণিত হতে পারে। কারণ গোচর খুব অল্প সময়ের জন্য হচ্ছে, ট্রায়াল ফেজ বলা যায় এটাকে। আগামী 2 থেকে 3 মাস আপনার জীবনের পুরো ইতিহাস পাল্টে দিতে পারে এমন কিছু গোচর হয়ে গেছে। অর্থাৎ এক নতুন সূচনা, এক নতুন ইতিহাস গড়তে চলেছেন আপনি। কুম্ভ রাশির জাতক জাতিকারা ইতিমধ্যেই জীবনের পথে বেশ কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন অবশ্যই অনুভব করেছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিজেকে বদলে, নিজেকে পরিণত করে রোজগার কোন দিক থেকে নিতে হবে, এই বিষয়গুলোতে আপনি ইতিমধ্যেই অনেক চমৎকার সূচনা করে ফেলেছেন, বিভিন্ন বুদ্ধি বের করেছেন। কিন্তু জানেন কি, আপনার যে সমস্যা, তার মূল শিকড় কোথা থেকে? গত 7 মাসেও অনেক কিছু বিষয় ঠিকঠাক চালাতে পারেননি আপনি। অবশ্যই ভিডিওটা খুবই তথ্যপূর্ণ হবে, আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে। নাহলে সেই সব তথ্যগুলি আপনি ছেড়ে ফেলবেন, যে তথ্যগুলি জানা আপনার জন্য অত্যন্ত আবশ্যক। দেখুন, দেবগুরু বৃহস্পতি এতদিন পর্যন্ত মিথুন রাশিতে ছিলেন, অর্থাৎ আপনার 5ম ঘরে অবস্থান করছিলেন। কিন্তু গত 18ই অক্টোবর তিনি চলে এসেছেন আপনার 6ষ্ঠ ঘরে কর্কট রাশিতে, এবং সেখানে কিন্তু উচ্চস্থ অবস্থায় আছেন তিনি। এবং এই দেবগুরু বৃহস্পতির এই যে গোচর, এই গোচরটি হচ্ছে অতিচারী গোচর। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিছুদিনের জন্য কর্কট রাশিতে আসছেন, তারপরে তিনি আবার বক্রী হয়ে মিথুন রাশিতে ফিরে যাবেন। এবং এই যে সময়টা, এই সময়টাকেই বলা হচ্ছে আপনার জন্য একটা দুর্দান্ত সময়। আরও দুর্দান্ত তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনারই 6ষ্ঠ ঘরে। অবশ্যই একটা দিক না বলে পারছি না, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার 6ষ্ঠ ঘরেই আসবেন 2026 সালে। ফাইনালি 1 বছরের জন্য আসবেন। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু অতিচারী গোচরে, একটা ট্রায়াল বলা যেতে পারে এটাকে। তাই অবশ্যই সেই রকমভাবে প্রস্তুতি আপনাকে নিতে হবে। মূল যে গোচর, মহাগোচর, সেই নিয়ে ভিডিও কিন্তু পরে আসবে, সেই পর্ব আলাদা হবে এবং সেটি একটি মহাপর্ব হবে। কিন্তু আমাদের আজকের যে বিষয়, সেটা হচ্ছে সম্পূর্ণ অতিচারী গোচরের বিষয়, যেটা হচ্ছে আগামী 2 মাস আপনার জন্য একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। যে বিষয় নিয়ে কিছু তথ্য আপনার অবশ্যই জেনে রাখা দরকার। কারণ বর্তমানে আপনার রাশিতে লগ্নে অবস্থান করছে রাহু, এবং একই সাথে আপনার যে 2য় ঘর, অর্থের ঘর, সেখানে অবস্থান করছেন শনিদেব, যিনি আপনারই রাশি অধিপতি। কিছুদিনের জন্য হলেও দেবগুরু বৃহস্পতির এই 6ষ্ঠ ঘরে আগমন আপনার জন্য আশীর্বাদের থেকে কিছু কম নয়। তার কারণ হচ্ছে এই 6ষ্ঠ ঘর, 8ম ঘর,
এবং দ্বাদশ ঘর, এই তিনটি ঘরকে বলা হয় খারাপ ঘর। এই তিনটি ঘরের সাথে মানবজাতির দুঃখ লুকিয়ে থাকে। সুখও থাকে, সমৃদ্ধিও থাকে, কিন্তু সেটা থাকে অপ্রত্যাশিত। এই যেমন দেখুন না, ষষ্ঠ ঘর, যেখানে দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছেন। এই ষষ্ঠ ঘরে আছেটা কি? রোগ আছে, ঋণ আছে, শত্রুতা আছে, বিরোধিতা আছে, বৈষম্য আছে। আবার কিছু ক্ষেত্রে চাকরিকেও দেখানো হয়েছে এই ষষ্ঠ ঘর থেকে। আবার যদি আমরা অষ্টম ঘরকে দেখি, তাহলে সেখানে কি আছে? রূপান্তর আছে। জীবনের যে কোনো পরিবর্তন সেই অষ্টম ঘর সম্পর্কিত। সদ্য কারণ মৃত্যু হয়েছে, সেটাকেও কিন্তু অষ্টম ঘরকেই দেখা হয়। কোনো দুর্ঘটনা হয়েছে, সেটাও কিন্তু অষ্টম ঘরকে দেখা হয়। আবার এই অষ্টম ঘর রূপান্তরের ঘর কেন, কিভাবে হয়? হঠাৎ করে জীবনটা খুব সুন্দর হয়ে গেল, ভালো হয়ে গেল, গোছানো হয়ে গেল, সম্মান জুটল, সেটাও কিন্তু অষ্টম ঘর সম্পর্কিত। আবার দ্বাদশ ঘর দেখুন, দ্বাদশ ঘরকেও খারাপ ঘর বলা হয়, কেননা সদ্য কেউ হসপিটালাইজড হয়েছেন, সেটাও কিন্তু দ্বাদশ ঘর সম্পর্কিত। চিকিৎসা সম্পর্কিত ব্যয়ের ঘর বলে তো দ্বাদশ ঘরকে। যে কোনো রকম অপ্রত্যাশিত খরচা যেগুলি হয়ে যায়, সেই খরচার ঘর হচ্ছে দ্বাদশ ঘর। আবার একই সাথে বিদেশ ভ্রমণেরও ঘর। হঠাৎ বিদেশ ভ্রমণ হয়ে যায়, বিদেশ যাত্রা হয়ে যায়, কাজের ক্ষেত্রে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। এটা কিছুটা সুখের, কিছুটা দুঃখের, কারণ সবাই তো আর আনন্দের সাথে বিদেশ যায় না বা জন্মস্থান থেকে ছেড়ে অন্য কোথাও যায় না। শুধু বিদেশ মানে তো এমন নয় যে দেশের বাইরে মহা সুখে থাকছে কোনো একটি ব্যক্তি, তা তো নয়। কাজের উদ্দেশ্যে যেতে হয় মানুষকে অনেক সময় বিদেশ, শুধুমাত্র ঘোরার জন্য নয়। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার চেষ্টা করছেন, আর বিদেশ যাত্রার সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে এবং অবশেষে বিদেশের দিকে রওনা হয়ে গেছেন, সেটা হচ্ছে দ্বাদশ ঘর সম্পর্কিত একটি ফলাফল। সকলে তো আর বিদেশ বা অন্য রাজ্যে যেখানেই যান, সবাই তো আর সুখের সাথে যান না। ইচ্ছা না থাকলেও অনেক সময় যেতে হয়, আর তাই দ্বাদশ ঘরকে খারাপ ঘর বলা হয়। ইচ্ছার বিরুদ্ধে হলেও কিন্তু যেতে হয়। গত 18ই অক্টোবর থেকে আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরেই অবস্থান করবেন, এবং দৃষ্টি যেখানে যেখানে থাকবে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেবগুরু বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি, সেটা থাকছে আপনার কর্মের ঘরে, অর্থাৎ কর্মে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। একই সাথে দেবগুরু বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি, সেটি রয়েছে আপনার দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরে শুভ গ্রহের দৃষ্টি কিন্তু অনেক ক্ষেত্রেই জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে। অপ্রত্যাশিত ব্যয় কমে যায়, রোগযুক্ত শরীর সুস্থ হতে শুরু করে। তারপরে তো আবার তিনি ষষ্ঠ ঘরে অবস্থান করছেন, রোগ সম্পর্কিত ঘরে, অর্থাৎ ষষ্ঠ ঘরে শুভ গ্রহের অবস্থান, দৃষ্টি আবার দ্বাদশ ঘরে হসপিটাল সম্পর্কিত, স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কিত ঘরে, অর্থাৎ স্বাস্থ্যের উন্নতি, ভালো চিকিৎসকের খোঁজ পাওয়া, ভালো স্বাস্থ্যকেন্দ্র পাওয়া, এবং সেক্ষেত্রে একটা উন্নতি হওয়া, খরচ কমে যাওয়া, বিদেশ যাত্রায় শুভত্ব, আরও অনেক কিছু হয় যদি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকে দ্বাদশ ঘরে। তাছাড়াও দেবগুরু বৃহস্পতির আরও একটি দৃষ্টি রয়েছে, নবম দৃষ্টি। সেই দৃষ্টি পড়ছে সরাসরি আপনার দ্বিতীয় ঘরে শনিদেবের ওপরে। এবারে সংযোগটা দেখুন, শনিদেব অবস্থান করছেন মীন রাশিতে, আপনার দ্বিতীয় ঘরে। মীন রাশি কার? দেবগুরু বৃহস্পতির রাশি হচ্ছে মীন রাশি। শনিদেব অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং 2026 পর্যন্ত কিন্তু এই নক্ষত্রে শনিদেব অবস্থান করবেন। এবং একই সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে শনিদেবের দিকেই, অর্থাৎ মীন রাশিতে। তাহলে এই পুরো সংযোগ এবং দৃষ্টি যদি আমরা মিলিয়ে দেখতে চাই, তাহলে জীবনে কিন্তু এবারে হাঁপ ছেড়ে বাঁচবেন এমনটা কিন্তু বলা যায়। কারণ অর্থের ঘরে শুভ দৃষ্টি অনেকভাবে আর্থিক উন্নতি ঘটায়। শনিদেবের প্রবেশ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অনেক উন্নতি ঘটায়, এবং দ্বিতীয় পতি ষষ্ঠ ঘরে থেকে যখন দ্বিতীয় ঘরেই দৃষ্টি দেন, তখন জীবনের মোড় ঘুরে যাবার মতন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়। নিজের হাবভাবটি পরিবর্তন হয়ে যায়, বাচন ভঙ্গিমার পরিবর্তন হয়, কথা উন্নত হয়, নিজের ভাষা উন্নত হয়। যেই মাত্র দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছেন, অর্থাৎ ষষ্ঠ ঘরে, যাকে রিপুর ঘর বলা হয়। আর রিপু কাকে বলে? যে সমস্যাগুলো জীবনে আসে বিভিন্ন কাজকর্ম করতে করতে, সেটাই তো রিপু। যা আপনাকে জ্বালাতন করে, রোগ আপনাকে জ্বালাতন করে, ঋণ আপনাকে জ্বালাতন করে, শত্রু আপনাকে জ্বালাতন করে, বিরোধী আপনাকে জ্বালাতন করে, সেই ঘরকে এবার উল্টোভাবে সক্রিয় করবেন, অর্থাৎ সেখানে আসবে নিয়ম, শৃঙ্খলা এবং পরিবর্তনের সূচনা। যদিও এই প্রকৃত পরিবর্তনের ঘর অষ্টম ঘর হিসাবেই ধরা হচ্ছে, কিন্তু জীবনযাত্রায় যদি কেউ নিজস্ব নিয়ম বা রুলস তৈরি করে তা অনুসরণ করেন, তবে তার ষষ্ঠ ঘরটা শক্তিশালী থাকে। অবশ্যই সেটা মনে রাখবেন। তাই দেবগুরু বৃহস্পতি যখন এই ষষ্ঠ ঘরকে শক্তিশালী করতে শুরু করেছেন, তখন থেকেই কিন্তু আপনার জীবনে একটা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। দেবগুরু বৃহস্পতি 3 দৃষ্টি 3 জায়গায় থাকছে,
সেটা কিন্তু আপনার জন্য অমৃত প্রমাণিত হবে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি যখনই উচ্চস্থ থাকেন, উচ্চ রাশিতে থাকেন, তখন তার শক্তি বহু গুণে বেড়ে যায়। তাই ভগবানের একটি শক্তিশালী রূপ হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, সব থেকে বড় গ্রহ। এই দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশিতে এসেছেন। আপনি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন যে ধৈর্য শক্তি আপনার ভেঙে পড়েছিল তা ফিরে আসছে। আপনি কি বলছেন, কেমনভাবে বলছেন, কিভাবে চিন্তা করছেন, এই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনার বাক শক্তি, বুদ্ধি এবং মানসিক শান্তি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। প্রথম পরিবর্তন সবসময় মনে ঘটে, মন থেকেই তো কর্মের উৎপত্তি হয়। তারপরে আবার দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে, অর্থাৎ সন্তান পক্ষের সাথে সম্পর্কের সেতু পুনরায় গড়ে উঠছে। এবং চাকরি এবং ইন্টারভিউতে যে বারবার ব্যর্থতা এসেছিল, বিভিন্নভাবে সমস্যা আসছিল, এরপর থেকে কিন্তু সাফল্য আসতে শুরু করছে। আবেগীয় সম্পর্কের মধ্যে যে সম্মান, শ্রদ্ধা হারিয়ে গেছিল তা আবার ফিরে আসছে। আপনি কি বলছেন, কিভাবে নিজেকে প্রকাশ করছেন, সেই বিষয়ে আপনি আরও সচেতন হয়ে উঠেছেন। এখন দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠ ঘর থেকে দ্বিতীয় ঘরকে দেখছেন, তখন ধন এবং সম্পত্তির দিক থেকে হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। যদি এতদিন ধরে বিবাহ নিয়ে আপনি চিন্তায় ছিলেন, তাহলে সেই বিবাহ একটি উচ্চ বংশে, একটি প্রভাবশালী পরিবারের সাথে একটি নতুন সম্পর্কে জড়ানোর দিকে কিন্তু ইঙ্গিত করছে। অথবা যদি দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর আর্থিক অবস্থা খারাপ চলছিল, তবে সেক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে। দ্বিতীয় ঘর মজবুত হয়ে গেলেই কিন্তু প্রেমের সম্পর্কে যে আবেগীয় গভীরতা, সেটাও কিন্তু বাড়ছে। কথার মধ্যে যে তিক্ততা ছিল তা ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনি জীবনের এক নতুন নিয়মের দিকে চলতে শুরু করছেন। চাকরিতে, কর্মের জায়গায় ঊর্ধ্বতনদের চাপ বাড়ছিল, কিন্তু এখন নতুন চাকরির সুযোগও আসছে। অকারণে কোনো জটিলতায় জড়িয়ে পড়ছিলেন, সেখান থেকেও কিন্তু মুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। সর্বাধিক ঋণ এবং ধার যা আপনার জীবনে গত কিছুদিনে বেশ চাপ ফেলেছিল, এই আগামী 2 মাসের মধ্যেই কিন্তু আপনি কোনো না কোনো উপায়ে সেই ঋণ মিটিয়ে ফেলবেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। গত 7 মাসে কিছু মানুষ আপনাকে অপবাদ দিয়েছে, আপনার চরিত্রকে নিয়ে কুৎসা রটিয়েছে, কিন্তু এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে। যারা আপনাকে এতদিন ধরে নিচে নামানোর চেষ্টা করেছে, তারাই আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি আপনাকে বিজয়ী করছেন। আপনার কর্মক্ষেত্রে, ঋণের সমস্যায়, পারিবারিক জটিলতায়, সব দিক থেকে আপনাকে বিজয়ী করার চেষ্টা করছেন। যারা হস্তশিল্পের সাথে যুক্ত, যারা প্রাইভেট টিউটার রয়েছেন, যারা একটি কোচিং সেন্টার চালাচ্ছেন, যারা ঘরে বসে টিউশন পড়াচ্ছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় আনতে চলেছেন। যারা কোনো কিছু একটি কোর্স করে বসে আছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তাহলেও কিন্তু সেক্ষেত্রে একটা ভালো সুযোগ আসতে চলেছে। যারা বিশেষ করে ইট, বালি, সিমেন্ট এই সম্পর্কিত কাজের সাথে যুক্ত, যারা কেমিক্যালস ইত্যাদির সঙ্গে কাজ করছেন, যারা ঠিকাদারির কাজ করছেন, যে কোনো, যারা হাসপাতাল বা এইরকম সম্পর্কিত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সেটা যে কোনো কাজ হতে পারে, তাহলে সেক্ষেত্রে বলা যায় একটা ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা ভালো উন্নতি দেখা যাচ্ছে। তাছাড়াও যারা সুদ সম্পর্কিত কাজ করছেন, যেমন কোনো ব্যাংকিং বা কোনো রকম কোনো এজেন্সি নেওয়া আছে, সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো সময় তৈরি হচ্ছে আপনার জন্য, কারণ দ্বিতীয় ঘরে সরাসরি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে। কর্মক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আর কর্মক্ষেত্র মানেই নাম এবং খ্যাতি। ষষ্ঠ ঘরটাও নাম খ্যাতির সাথে সম্পর্কিত। তাই যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু করছেন, তাদের জন্য যেন ঝড়ের মতো সাফল্য আসছে। যারা নতুন চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত ছিলেন, তারাও কিন্তু সফল হতে চলেছেন। পিতার সাথে সম্পর্ক উন্নত হচ্ছে, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, এবং চাকরি এবং কর্মক্ষেত্রে মান সম্মান দ্বিগুণ বাড়তে শুরু করছে। অর্থাৎ আপনার যে রিচ এবং ভ্যালু, সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করছে। আসলে দশম ঘর কি বোঝায়? এটি হচ্ছে কর্মের ঘর। যখন খারাপ সময় চলে, তখন চারপাশের মানুষ বলে, এ আর কি করতে পারবে, দেখো না বসে আছে, এই কথাটাই তো বলে। আবার অনেকেই এমন ব্যক্তি আছেন যারা চুপচাপ কাজ করে যান, নিজের কাজের কথাটা কাউকে বলেন না। সেই দিক থেকে যখন সমাজ পুরো ডিটেলস যখন আপনার কাছে পায় না, তখন অবাস্তব কিছু কুৎসা রটাতে থাকেন। কিন্তু অবশ্যই একটা কথা জেনে রাখবেন, প্রতিটি মানুষ কিছু না কিছু করতে পারে, কিছু না কিছু করতে চায়। সময় মানুষকে ব্যর্থ করে দেয়। আবার এই সময় যখন শক্তিশালী হয়ে যায়, তখন আপনার পদ, আপনার মূল্য, আপনার গুরুত্ব সমস্ত কিছু বৃদ্ধি পেয়ে যায়। যত পরিশ্রম করে আপনি এতদিন অন্যের জন্য কিছু করেছেন, এখন সেই পরিশ্রমের ফল এবং সম্মান আপনার কাছে আসতে চলেছে। আপনি শুরু থেকেই চান যে আপনার নিজের জন্য একটি আলাদা পরিচয় তৈরি হোক,
যারা মহিলা রয়েছেন, গৃহিণী বা যারা দীর্ঘদিন ধরে পিতার অধীনে কাজ করছিলেন, তারা এবারে নিজস্ব নতুন কিছু স্টার্ট আপ বা সূচনা কিন্তু করতে পারেন। এটাও কিন্তু দেখা যাচ্ছে, কারণ কর্মের ঘরে দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির। সেখানে কিন্তু কর্ম তো হয় এবং তার সাথেই নিজের প্রতিষ্ঠা তৈরি হয়। যখনই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দশম ঘরে পড়ে, নারীদের মধ্যে নিজেকে জনপ্রিয় করার কিন্তু প্রচেষ্টা শুরু হয়। বড় বড় কোনো ব্যক্তিদের সাথে যোগাযোগ তৈরি হতে পারে এবং এটি কিন্তু খুব ভালো একটা ব্যাপার। আপনার দায়িত্ব শুধু একটাই, প্রচেষ্টা করা। চেষ্টা করুন, অবশ্যই চেষ্টা করুন। আপনি যে দায়িত্ব থেকে নিজেকে এতদিন সরিয়ে রাখছিলেন, ভয় পাচ্ছিলেন, তাও কিন্তু আপনি এবারে ঠিকভাবে পালন করার চেষ্টা করবেন এবং সেই ভয় আস্তে আস্তে কেটে যাবে। জীবনে সম্পত্তির সুখও পাওয়া শুরু হবে, অর্থ সঞ্চয় বাড়বে, প্রেম এবং বিবাহের যোগও কিন্তু যথেষ্ট ভালো হবে। এই সমস্ত সম্ভাবনা কিন্তু গোচর অনুযায়ী উঠে আসছে। সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যা চলছিল, তাতেও দারুণ উন্নতি দেখা যাচ্ছে। পারিবারিক মতবিরোধ জীবনে শেষ হয়ে যাচ্ছে। বিদেশ ভ্রমণ বা দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দ্বাদশ ঘরের ওপর নীচ দৃষ্টি পড়ছে। আসলে দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষের ঘর। মানুষ অনেক সময় ভাবে মোক্ষ হচ্ছে মৃত্যুর পরবর্তী অবস্থা, একদমই কিন্তু তা নয়। কেউ যদি কোনো বৈষম্যের মধ্যে থাকে এবং সেই বৈষম্য থেকে মুক্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু সেটাকে মোক্ষই বলে। অর্থাৎ কেউ ঋণে জর্জরিত, ঋণমুক্ত হয়ে গেলেন, সেটাও কিন্তু মোক্ষ। কেউ কোনো জটিলতায় ফেঁসে আছেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন, সেটাই মোক্ষ। অর্থাৎ এই পৃথিবী থেকে যে দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবেন, তিনিই কিন্তু মোক্ষ পেয়েছেন বলে ধরা হবে। এটি কিন্তু মৃত্যুর পরের মোক্ষ নয়। তাই দ্বাদশ ঘরের উপর দৃষ্টি থাকায় আপনি অধিকাংশ ঋণ এবং ধার শেষ করে ফেলবেন, এটা দেখা যাচ্ছে। কিন্তু কিছু লোক আপনাকে হাত পেতে আপনার কাছে টাকা চাইবে। সেখানে যদি আপনি আবেগ বা সম্পর্কের টানে কিছু দান করেন, তাহলে আপনি আবার অর্থ সমস্যায় ভুগতে পারেন। বড় কোনো ধার দেবেন না, এটা কিন্তু আপনার জন্য আগের থেকে সাবধানতা। তাছাড়া যারা আপনাকে এতদিন ধরে কষ্ট দিচ্ছিল, জ্বালাতন করছিল, তাদের প্রভাব থেকেও আপনি এবার মুক্ত হতে চলেছেন। কিছু অলসতা আপনার মধ্যে এসেছিল, কিন্তু এখন আপনি ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও দ্বাদশ ঘর শক্তিশালী হওয়ার ফলে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে। পৃথিবীতে আপনার এক বিশেষ পরিচয় গড়ে উঠছে। যদি কোনো রকম প্রতারণা আপনার সাথে হয়েছিল, সেখান থেকেও আপনি উঠে আসতে পারবেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। শুভ গ্রহের প্রভাব কিন্তু অবশ্যই আপনাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবে। সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসার একটা ভালো চান্স রয়েছে। দেখুন, কর্কট রাশি হচ্ছে একটা জল তত্ত্ব রাশি এবং যার অধিকার হচ্ছে হৃদয়ের ওপর। এই 2 মাস আপনি যতটা পরিশ্রম করবেন, যতটা নিজের ওপর দৃষ্টিপাত করবেন, ততটাই কিন্তু সফল হবেন। কিন্তু এই 2 মাসে যদি আপনি অতিরিক্ত ইমোশনাল হয়ে যান, আর্থিকভাবে কারোর সাথে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আবার জীবনে জ্বালাতন আসতে পারে। তাই এই 2 মাস নিজেকে খুবই শক্ত এবং সুরক্ষিত রাখতে হবে। যে কাজে হাত দেবেন তাতেই কিন্তু সাফল্য দেখা যাবে। তাই সেই কাজটি কিন্তু ভালোভাবে করতে হবে। সবচেয়ে বড় সমস্যা আপনার মনের মধ্যে ছিল এতদিন, সেই সমস্যা থেকে বেরিয়ে এসে এক নতুন সূচনার পথে এগিয়ে যাবেন। একাধিক রোজগারের সুযোগ আসবে। বিদেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্টের দারুণ সুযোগ তৈরি হবে। লটারি, শেয়ার মার্কেট, বিভিন্ন মাধ্যমে আয়ের সুযোগ তৈরি হবে। যদিও আমরা লটারি নিয়ে কথা বলি না, কারণ এই লটারি সবার জন্য ভালো প্রমাণিত হয় না। আপনি যাই বলেন, এই লটারি কিন্তু কিছু কিছু সংসারের জন্য সর্বনাশা প্রমাণিত হয়। তাই আমরা কখনোই এইভাবে উৎসাহিত করি না আপনাকে যে লটারি কাটুন, টাকা পড়বে কনফার্ম, এরকম কিন্তু কখনোই আমরা বলি না। কিন্তু অপ্রত্যাশিত লাভ যেহেতু দেখা যাচ্ছে, তাই প্রথম দৃষ্টি পড়ছে লটারির দিকে। যারা দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেট থেকে করে খাচ্ছেন, যাদের সংসারটাই চলে মূলত শেয়ার মার্কেট থেকে, তাদের জন্য কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। যে বিভ্রান্তির মধ্যে এতদিন পড়েছিলেন, সেই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে। যারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, তারাও কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার জীবন থেকে দূরে সরে যাবে। তাছাড়াও আপনি কিন্তু ধর্মীয় যাত্রায় অংশগ্রহণ করবেন, এটা কিন্তু একটা বড় বিষয়। এবারে কিন্তু প্রকৃতি আপনাকে আলাদাভাবে চিনবে। একটা নতুন পরিচয় কিন্তু আপনার তৈরি হবে। এক সম্মানের চোখে কিন্তু মানুষ আপনাকে দেখবে। আগামী 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত কিছু পরিবর্তন অবশ্যই আপনি লক্ষ্য করবেন জীবনে। জীবন থেকে অনেক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই উপায় করতে পারেন, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন। এর থেকে বড় উপায় আর কিছু নেই, কারণ দেবগুরু বৃহস্পতির আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান বিষ্ণু। তাই সকালে উঠে এবং ঘুমোতে যাওয়ার সময় বিষ্ণু স্মরণ অবশ্যই করবেন। আর তার ফলে কি হবে, আপনার জীবনে যে নেতিবাচক বিষয়গুলি ঘটে, অনেক ক্ষেত্রেই আপনি সেই সব নেতিবাচকতা থেকে মুক্ত হবেন এবং বেশ কিছু ইতিবাচকতা আপনার মধ্যে প্রবেশ করবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আপনি আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।